আমার পরিচয়? না, দেবার মতো আমার কোনো পরিচয় আজ আর অবশিষ্ট নেই। পাড়ার ছেলেমেয়েরা আদর করে ডাকে ফতি পাগলি। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু পাগল নেই। যারা আমাকে পাগল বলে ডাকে আসলে তারাই পাগল। এই সত্যি কথাটা ওরা জানে না। বাবা মা নাম রেখেছিলেন ফাতিমা। আমি প্রথম কন্যা সন্তান আমার জনকের। দাদি আদর করে বলেছিলেন, দেখিস এই মেয়ে আমার বংশের মুখ উজ্জ্বল করবে। হজরতে কোনাতো বিবি ফাতিমা। একটু বড় হয়ে নিজের নামের মাহাত্ম্য বুঝতে শিখেছি, একটু গর্বও ছিল সেজন্য। আমাদের বাড়ি ছিল খুলনা শহরের উপকণ্ঠে, বর্তমান শিল্প শহর খালিশপুরের কাছে সোনাডাঙ্গায়। অবশ্য পাকা দালান নয়, কিছুটা ইট গাঁথা টিনের চাল। বেশ কয়েকটা আম, একটা কাঁঠাল, একটা চালতা আর একটা আমড়া গাছ ছিল। সেগুলো জায়গা আমি এখনো দেখিয়ে দিতে পারি। কি যে বলি, ওখানে তো এখন কয়েকতলা উঁচু বাড়ি। যাই হোক, বাড়িতেই লাউ, কুমড়া, শিম, পুঁইশাক সবই হতো। বাবা ছিলেন চাষি, কিন্তু অন্যের খেতে কাজ করতেন না। তার নিজের জমির ধানে পরিবার চলে যেত। জমি ছিল শহর থেকে 5 থেকে 6 মাইল দূরে। বাবা খুব পরিশ্রমী ছিলেন, জমির কাজে মজুর রাখতেন আর নিজে প্রতি হাটবার শাক, সবজি, তরকারি এলাকা থেকে সস্তায় কিনে শনিবার আর মঙ্গলবার শহরের বিভিন্ন হাটে বিক্রি করতেন। তাতে যা লাভ হতো তা থেকে ওই হাট থেকে তিনি সপ্তাহে লবণ, মরিচ, সাবান, তেল ইত্যাদি কিনে আনতেন। আমরা ছিলাম 5 ভাই বোন। আমি বড়, তারপর 3 ভাই, সব থেকে ছোট একটা বোন। সবাই ডাকতো আদুরি বলে, কারণ ভাইদের কোলে কোলে ও বড় হয়েছে। আর ছিলেন সবার মাথার উপর দাদি। দাদাকে আমি দেখিনি, তিনি আমার জন্মের আগেই মারা গেছেন। বাবা একমাত্র ছেলে, তার কোনো ভাই বা বোন নেই। একটি ছিমছাম সুখী পরিবার। আদুরি ছাড়া আমরা সবাই স্কুলে যেতাম। স্কুল থেকে বাড়ি ফিরে সবাই দুধ ভাত খেতাম, তারপর ছুটতাম খেলতে। পাড়ার মেয়েরা মিলে দৌড় ঝাঁপ করতাম। ছুটির দিনে পুকুরে বাজি ধরে এপার ওপার করতাম সবাই। আমার চোখে পানি। ওসব কথা ভাবলে এমনিতেই পানি চলে আসে আপারা। বাঁধ মানে না। মাঝে মাঝে বাবা আমাদের শহরে নিয়ে যেতেন সিনেমা দেখাতে। উল্লাসিনী সিনেমা, পিকচার প্যালেস। ওহ, সেসব কি বই দেখেছি। এভাবেই চলছিল জীবন। আমি যে বছরে ম্যাট্রিক পরীক্ষা দেব সে বছরে শুরু হলো গোলমাল। আমরা মেতে গেলাম, পাকিস্তানিদের গোলামি আর করব না। আমাদের দেশ থেকে দস্যুরা সব কেড়ে নিয়ে যাচ্ছে। আমাদের পাট বিক্রি করা পয়সা দিয়ে ওরা ইসলামাবাদে স্বর্গপুরী গড়ে তুলেছে, আর আমরা দিন দিন গরিব হয়ে যাচ্ছি। এইসব কথা বলবার জন্য শেখ মুজিবকে জেলে ধরে নিয়ে গেল, সঙ্গে আরও মিলিটারি বাঙালি অফিসার ও রাজনৈতিক নেতাকেও গ্রেপ্তার করলো। বলল শেখ মুজিব ভারতের সঙ্গে যোগ সাধছে, পাকিস্তান ধ্বংস করতে চেয়েছিল। মামলার নাম হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। বাবা, সে কি মিটিং, মিছিল, বক্তৃতা, স্লোগান! সবাই ভুলে গেলাম। বাবা পর্যন্ত মাঝে মাঝে হাটবারে তরকারি বেচতে যেতেন না। বলতেন, ফাতিমার মা, শেখ মুজিবের যদি ফাঁসি হয় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? ঢাকায় ছাত্ররা সবকিছু ওলটপালট করে ফেলেছে। তারপর একদিন, ওহ সে কি আনন্দ! শেখ মুজিব ছাড়া পেয়েছেন। সবাই তার গলায় ফুলের মালা পরিয়েছে। খুলনা শহরেও সে কি আনন্দ! পুলিশ সব দূরে দাঁড়িয়ে দেখলো, কাছে এলো না। মনে হলো ওরাও খুশি। পাড়ার 2-4 মুরব্বী গোছের লোক বলতেন, ফাতিমা একটু রয়েস হয়ে চলো, মেয়ে মানুষের এত বাড়াবাড়ি ভালো না। যেদিন পুলিশ মিলিটারি ধরবে সেদিন বুঝবে। 2 হাতের 2টো বুড়ো আঙুল দেখিয়ে বলতাম, বিবি ফাতেমাকে ধরা অত সোজা না। আপনারা ঠিক থাকবেন তাহলেই হবে। আমার পরের ভাইয়ের নাম সোনা মিয়া, ওর বয়স 14 বছর। তারপর মনা, আর সবশেষে পোনা। ওরা 2 বছর পর পর। ওরাও আমাদের মতোই ক্লাস আর করে না। সোনা আর মোনা বড় বড় ছেলেদের পেছনে নিশান হাতে দৌড়ায়। তারপর আস্তে আস্তে সব শান্ত হলো। আবার আমরা পড়াশোনা শুরু করলাম। কিন্তু আমরা একটু অস্বস্তিতে ছিলাম। কাছে খালিশপুরে বিহারি ভর্তি। ওরা সবসময় কেমন যেন দাম্ভিক ব্যবহার করত, বড় তুচ্ছ তাচ্ছিল্য করত। একবার তো রায়ট লেগে গেল, মরেছিল অনেক লোক। রায়টটা হয়েছিল শ্রমিকদের ভেতর, তাই আমাদের একটু সাবধানে থাকতে হতো। এবার এলো নির্বাচনের পালা। সে কি আনন্দ! সব ভোট বঙ্গবন্ধুর। তখন আর তিনি শেখ মুজিব নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মিটিং করতে খুলনায় এসেছিলেন। এক নজর দেখবার জন্য আমরা সব ভেঙে পড়েছিলাম। গান্ধী পার্কের দেয়ালের ওপর চড়ে এক নজর দেখেছিলাম তাকে। ওহ, সে আমি ভুলতে পারবো না। চারদিক থেকে গেছো মেয়ে, গুন্ডা মেয়ে করে চেঁচাচ্ছে।
শুনতে পাচ্ছি, তবু বঙ্গবন্ধুকে না দেখে নামছি না। আর নামলেই বা কি, লাফ দিলেই তো কারো না কারো ঘাড়ে পড়ব। ওহ, সে কি উত্তেজনা! মনে আছে মা বলল, কি হলো আজ যে ভাত খেলি না? হেসে বললাম, মা, আমার পেট ভরে গেছে খুশিতে। তোমার জন্য দুঃখ হচ্ছে মা, তুমি বঙ্গবন্ধুকে দেখলে না। আর কি চোখ মা! থাক, হয়েছে, ওঠ এবার। হয়ে গেল নির্বাচন। বঙ্গবন্ধু হবেন এবারের সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেখব এবার এই বিহারি বাচ্চাদের। ওই নাসির কথায় কথায় বলে বাঙালি কুত্তা। দেখব কে কাদের কুত্তা। কিন্তু এখন তো আর সবুজ সইবে না, কিছুই ভালো লাগছে না। পরীক্ষাটাও আবার সামনে। আমি জানি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলে এই বছর আর পরীক্ষা দেব না, শুধু আনন্দ আর ফুর্তি। পার্লামেন্ট বসছে না, ভুট্টো ঘোরাচ্ছে, পরিস্থিতি ভালো না। বেশ কয়েক জায়গায় গুলি চলছে। বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনে ঘোষণা করলেন, সব বন্ধ। হাসপাতাল, পানি, বিদ্যুৎ, ব্যাংক ছাড়া সব বন্ধ। বঙ্গবন্ধু বলেছেন, ওদের আমরা ভাতে মারবো, পানিতে মারবো। ভুট্টো সাহেব এলেন সদল বলে, মিটিং করলেন বঙ্গবন্ধুর সঙ্গে, তারপর ছেড়ে গেলেন পূর্ব পাকিস্তান চিরকালের জন্য। 25 মার্চ পাকিস্তানের সকল বন্দুক, কামান, ট্যাঙ্ক গর্জে উঠল বাঙালি হত্যার জন্য। যতক্ষণ ঢাকার সঙ্গে টেলিফোন যোগাযোগ ছিল, সব জানা গেল। তারপর শুধু গুজব আর গুজব। পরে জানলাম, যা ঘটেছে গুজব সেখানে তুচ্ছ। বঙ্গবন্ধু বন্দী হলেন, তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে গেল, বিচার হবে। দাঁত কিরমির করে ইয়াহিয়া খান বেতার ভাষণ দিল। বিহারিরা গর্জে উঠল, আমরা সব বাড়িঘর ছেড়ে পালাবো ঠিক করলাম। কলেজ হোস্টেলের ছাত্ররা সব চলে গেল। কেউ কেউ ওদের হাতে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মিলিটারি আসছে, বিহারিরা স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনে যা পেলাম নিয়ে সবাই গ্রামমুখী হলাম। কিন্তু নাসির আলীর হাত থেকে মুক্তি পেলাম না আমি আর পোনা। পোনাকে কোলে নিয়ে আমি দৌড়াচ্ছিলাম, তাই সবার পেছনে পড়েছিলাম। ধরে ফেললো আমাকে, আমার গায়ের জোরও কম না। ওর সঙ্গে ধস্তে ধস্তে করেছি দেখে হঠাৎ পোনাকে তুলে একটা আছাড় দিল। ওর মাথা ফেটে মগজ বেরিয়ে এলো। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। নাসির আরও 2-3 জনকে সঙ্গে নিয়ে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল ওদের বাড়ির দিকে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, বাহাবা দিচ্ছে কেউ কেউ। আমি শুধু বোবা চোখে তাকিয়ে দেখছি। অবশ্য এদের মধ্যে বাঙালি ছিল কিনা আমি দেখিনি, তবে আজ মনে হয় নিশ্চয় ছিল। তা না হলে আমাদের এত বড় সর্বনাশ করল কে? আপা, ফাতেমা মরল ওই দিনই ওই বস্তিতেই। বাপ ছেলে একই মেয়ের ওপর বলাৎকার করেছে, শুনেছেন আপনারা? ওই পিশাচার তাও করেছে। আমি একা নই, আমাদের সোনাডাঙ্গা গ্রাম থেকে মা মেয়েকে এনেছে একসঙ্গে। দুজনকে পরস্পরের সামনে ধর্ষণ করেছে। হায়রে পাকিস্তানি সেনারা কোথায় ছিল তখন? তারা যখন আমাদের পেয়েছে, আমরা তখন সবাই উচ্ছিষ্ট। 4-5 দিন পর আমাদের একটা খোলা ট্রাকে করে যশোর নিয়ে এলো। আমরা 2 হাতে মুখ ঢেকে বসেছিলাম। জনতা হর্ষধ্বনি দিচ্ছিল। চোখে দেখিনি, কিন্তু মেয়ে মানুষের গলাও শুনেছি। জানি আপনারা বিশ্বাস করবেন না। কি করে করবেন? নিজেরা অমন বিপদে পড়েননি। আমার গাটা কেঁপে উঠল। সত্যি তো, এমন বিপদের মুখোমুখি তো ছিলাম, তবু কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন। কি বললেন আপা, আল্লাহ বাঁচিয়েছেন? একটু তির্যক হেসে ফাতিমা বলল, আল্লাহ কিন্তু বড়লোকের ডাক খুব শোনেন, গরিবের দিকে কান দেবার সময় কোথায়? ওর অম্লান হাসি দেখে মনে পড়ল 71-এর অসহযোগ আন্দোলনের সময় মিরপুরের বিহারিরা কিন্তু ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আমার একটা ছোট নাতনি তার বাবা মার সঙ্গে দ্বিতীয় রাজধানীতে ছিল। আমাকে ফোন করে ভয়ে কাঁদছিল। আমি বললাম, নানু আল্লাহকে ডাকো। ও আরও জোরে কেঁদে উঠে বলল, নানু, আল্লাহ বাংলা বোঝেন না, কত ডাকছি শোনে না। মনে হলো লিনার অসহায় শিশুকণ্ঠ আমি আবার শুনলাম। আপা, সারাদিন রাত আল্লাহকে ডেকেছি, কি লাভ হয়েছে? আজ আমার খেতাব ফতি পাগলি। যশোরের নামমাত্র মূল্যে আমরা বিক্রি হলাম, অর্থাৎ নাসির আলী হয়তো কারো হাতে পিঠ চাপড়ানো পেয়েছিল। দৈহিক নির্যাতন সয়ে এসেছি। পাকিস্তানের সৈন্য দেখলে ভয় করত, কিন্তু ওদের ভেতর ভালো মন্দ ছিল। কিন্তু নাসির আলীরা সত্যিই বেঈমান, কুত্তার বাচ্চা। অবশ্য জানেন আপা, সোনা আর তার সঙ্গের মুক্তিযোদ্ধারা নাসিরকে টুকরো টুকরো করেছে, কিন্তু ওদের দুঃখ কুকুর ধরে এনেছিল, কিন্তু কুকুর ওর গোশত খায়নি। আপা, কুকুরেরও একটা জাত বিচার আছে, ওরা তো মানুষ না, তাই রক্ষা। এখানে খাওয়া দিত ডাল, রুটি, ভাজি, রুটি আর সকালে চা ও রুটি খেতাম। জানেন, মায়ের দেওয়া দুধ ভাত ফেলে দিয়েছি, কিন্তু শত্রুর দেওয়ার জঘন্য খাবার পেট পুড়ে খেয়েছি। কারণ আমি ঠিক করেছিলাম আমি বাঁচব, আমাকে বাঁচতে হবে, এবং পোনার হত্যার প্রতিশোধ আমি নেব।
আমার তো সবই গেছে, আছে শুধু জানটুকু। এটুকু আমি পোনার জন্য ছিঁয়ে রাখবো। যদি কখনো ছাড়া পাই ওই নাসিরকে আমি দেখে নেব। তবে আমার কেন জানি না বিশ্বাস ছিল বাংলাদেশ স্বাধীন হবে, বঙ্গবন্ধু ফিরে আসবেন। কিন্তু যখন ভাবতাম আমি আর ওদের মাঝে ফিরে যাব না, বিজয়ী বঙ্গবন্ধুকে দেখতে পারবো না, তখন চোখ ফেটে পানি আসতো, বুক ভেঙে যেতে চাইতো। কিন্তু আপা, আমি পেয়েছি। ঢাকায় সোনা আমাকে দূর থেকে বঙ্গবন্ধুকে দেখিয়ে এনেছে, কিন্তু তখন কেন যেন আমার মনে হলো বঙ্গবন্ধুর চোখের আগুন অনেকটা নিভে এসেছে। হয়তো বা দেশ স্বাধীন হয়েছে, এখন সর্বত্রই শান্তি দরকার। সোনা সেনাবাহিনীতে কাজ পেল, মনা কলেজে ভর্তি হলো। কিন্তু আমি যশোরে আমাদের একটা ব্যারাক মতো লম্বা ঘরে রাখলো। অনেক মেয়ে, 20 থেকে 25 জনের কম না। সবাই কিন্তু খুলনার না, বরিশাল, ফরিদপুর, যশোর এসব জায়গারও ছিল। তবে বেশিরভাগই আমার চেয়ে বয়সে বড়। একটাই মাত্র 14 থেকে 15 বছরের বাচ্চা মেয়ে ছিল। খুব ফিসফিস করে কথা বলতে হতো। দুপাশে দরজাতেই পাহারাদার আর শকুনির মতো জামাদারনিগুলো ছিল। তবুও মনে হতো এরা নাসির আলীর চেয়ে ভালো। নাসিরের লোকজন আমাকে সমানে পিটিয়েছে, দেখে দাঁত বের করে হেসেছে, পানি পানি করে চিৎকার করলে মুখে প্রস্রাব করে দিয়েছে। আমি কখনো ভাবতে পারিনি মানুষ নামের জীব এমন জঘন্য হতে পারে। পরে অবশ্য বুঝেছি আগুন থেকে তপ্ত কড়াইয়ে পড়েছি। একটা নারী দেহ যে এমন বিভৎসভাবে বিকৃত উপভোগ্য হতে পারে তা বোধহয় মনোবিজ্ঞানীরাও জানেন না। অতগুলো মেয়ে একসঙ্গে, শেষে মনে হতো আমরা সবাই ঘৃণা, লজ্জা, ভয়কে জয় করে ফেলেছি। একদিন এমন একটা কুৎসিত ঘটনা ঘটলো যা আপনাকে আমি কি করে বলবো ভেবে পাচ্ছি না, তবুও বলতে হবে। কারণ মানুষ না হলে জানবে না এই ফতি পাগলি তার দেশের জন্য কি নির্যাতন সহ্য করেছে। একটা হিংস্র সিপাই ছিল, সবার সঙ্গে খারাপ ব্যবহার করত। আমার সঙ্গে অতিরিক্ত দুর্ব্যবহার করত, কারণ আমি জানি না, হয়তোবা আমার দৃষ্টিতে ঘৃণা থাকতো বা অন্য কিছু। পাশ দিয়ে গেলে একটা লাথি ছুঁড়ে দিত, অযথা মাথায় একটা চাটি মারত। চুপ করে সইতে হতো, কারণ এর তো কোনো প্রতিকার নেই। লোকটা একদিন মনে হলো নেশা করে এসেছে। ইসলামে নাকি মদ্যপান নিষিদ্ধ। ওসব আইন কানুন এই মেনিমুখ বাঙালি মুসলমানদের জন্যই প্রযোজ্য। ওদের অনেকে আমি মাতাল অবস্থায় দেখেছি। অফিসাররা তো নিয়মিত ক্লাবে, বাড়িতে, সর্বত্রই মদ খেত। সিপাহীরা আলাপ করত। একদিন পার মাতাল হয়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে উলঙ্গ করে কামড়ে খামচেও ওর তৃপ্তি হলো না। ওর পুরুষাঙ্গটাও জোর করে আমার মুখের ভেতর ঢুকিয়ে দিল। আমি নিরুপায় হয়ে আমার সবকটা দাঁত বসিয়ে দিলাম। লোকটা যন্ত্রণায় পশুর মতো একটা বীভৎস চিৎকার করে আমাকে ধাক্কা দিয়ে ঠেলে দিল। আমি জানি আজই আমার শেষ দিন। আমাকে টেনে নিয়ে আমার পরনের লুঙ্গিটা দিয়ে আমার চুলে ঝুঁটি বেঁধে চেয়ারের উপর দাঁড়িয়ে পাখার সঙ্গে লটকে দিয়ে সুইচ অন করে দিল। কয়েক মুহূর্ত চিৎকার করেছিলাম, তারপর আর জানি না। অন্য মেয়েরা বলেছে প্রথমে জানোয়ারগুলো হেসে উঠেছিল, কিন্তু ভয়ে মরিয়া হয়ে মেয়েগুলো চিৎকার করে বাইরে থেকে এক সুবেদার এসে পাখা বন্ধ করে দেয় ও আমাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটা জানাজানি হয়ে যায়, ওই পশুটার কোর্ট মার্শাল হয়। তারপর আর ওকে দেখিনি। 3 থেকে 4 দিন হাসপাতালে ছিলাম। মাথায় অসহ্য যন্ত্রণা ছিল, কিন্তু জ্বর ছেড়ে দিতেই আমাকে আবার ওই বেড়াকে পাঠিয়ে দিল। অবশ্য কয়েকদিন আমার উপর কোনো নির্যাতন করেনি ওই পশুরা, কিন্তু আমার যথাপূর্বম তথা পরম। বাইরের কোনো খবর পেতাম না। কিচেন থেকে একটা ছোকরা আমাদের খাবার দিয়ে যেত। বয়স বছর কুড়ি হবে। বলতো, আপামনি কয়টা দিন একটু শুয়ে থাকেন, যা মায়ের খাচ্ছেন, এরা বেশি দিন আর টিকবে না। কিন্তু ভয়ে বিশেষ কিছু বলতে পারত না। এই লাঞ্ছিত মেয়েগুলো কুটনামিতে কম যেত না। এমনই করে একটা জমাদারনির নামে লাগিয়েছিল একটা মাগুরার মেয়ে। জমাদারনিটাকে নাকি শেষ পর্যন্ত মেরেই ফেলেছিল। ওই মেয়েটার সঙ্গে আমরা কেউ কথা বলতাম না, কিন্তু খুব ভয় পেতাম যদি বানিয়ে বানিয়ে কিছু বলে। কিছুদিন পর ওকে অন্য কোথাও নিয়ে গেল। আমরা কিছুটা ভয়মুক্ত হলাম। কতদিন হবে জানি না, তবে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ভোররাতের দিকে কম্বল গায়ে দিয়ে আশ্বিন মাস বোধ হয় শুরু হয়ে গেছে। একদিন আমাদের 6 জনকে নিয়ে গেল। আমার কেন জানি না মনে হলো যশোর থেকে কিছু লোকজন সরিয়ে ফেলবে, কারণ এটা তো ভারতের সীমান্ত। আগে কলকাতা যাবার সময় দেখেছি একটা বাস টানা দিয়ে 2 দেশ ভাগ করা। কে এখানে কি হচ্ছে বাইরে, আমাদের রাতে নিয়ে এলো, তাও চোখ বেঁধে। যেখানে এলাম মনে হয় শহরতলিতে লোকজন, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। অবশ্য সেটা বোধ হয় ভোররাত ছিল। সকালে দেখলাম গ্রামের মতো ঘরে 4টে জানালা ছিল, কিন্তু অনেক উপরে। ওগুলো দিয়ে আলো বাতাস আসে, কিন্তু বাইরের জগৎ দেখা যায় না। তবুও আলো আসে, দিন হয়, রাত কাটে।
এটুকু তো অন্তত বোঝা যায়, লোকজনগুলো অপেক্ষাকৃত কম হিংস্র এবং এখানে রোজ রাতে তারা আমাদের উপর হামলা করতো না। মনে হলো এটা কোনো মধ্যবর্তী স্টেশন মতো। এক জায়গায় থেকে অন্য জায়গায় যাবার পথে ওরা এখানে নামে এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়ে খাওয়া দাওয়া বিশ্রাম করে। হঠাৎ করে হইচই হয়, আবার সব শান্ত হয়ে যায়। একদিন সতর বলে হামলা করে, পৈশাচিক তাণ্ডব লীলা হয় আমাদের নিয়ে, তারপর আধমরা করে ফেলে রেখে আবার চলে যায়। এখানে আমরা নিচু গলায় কথা বলতে পারি, কিন্তু পরস্পরের সঙ্গে মন খুলে কথা বলার সাহস পাই না। জানি না তো কে কেমন, কার মনে কি আছে, যদি আবার লাগিয়ে দেয়। তবুও খাটো মতো একটা মেয়ে ছিল বরিশালের, নাম চাপা, সম্ভবত হিন্দু মেয়ে। ও দেয়ালে কান পেতে পেতে অনেক কথা শুনতো আর আমাকে বলতো। ও প্রায় সবসময় জানালার নিচে চুপ করে একা একা দাঁড়িয়ে থাকতো। একদিন বলল, আমাদের এখানে অনেক লোক আসছে, শীঘ্রই ইন্ডিয়ার যশোর আক্রমণ করবে। যশোরে যেসব অস্ত্র আছে তা দিয়ে ওদের মোকাবেলা করা সম্ভব নয়, তাই যশোর আক্রান্ত হলে ওরা আত্মসমর্পণ করবে। এর জন্য যাতে বেশি লোক ক্ষয় না হয় সেজন্য ওদের একটু ভেতরে রাখবে। আত্মসমর্পণের পর তো আর অন্তত জানে মারবে না। আমার শেষের দিকে মনে হতো এসব কথা চাপা শুনেনি, কারণ অত পুরো দেয়াল ভেদ করে শোনা কঠিন কাজ। তার উপরে এসব কথা কি আর ওরা অত জোরে জোরে বলবে? মনে হলো দিনরাত এসব কথা ভেবে ও নিজের মনে এমন সব সিদ্ধান্ত নিয়েছে। শেষের দিকে আমার ভয় ভয় করতো ও পাগল হয়ে যাবে নাকি। একে আমার নিজের মাথার যন্ত্রণা, তার উপর চাপার ওইসব আজগুবি কাহিনী আমাকে অস্থির করে তুলল। কিন্তু একদিন চাপা উত্তেজিতভাবে আমাকে এসে বলল, ফাতেমাদি, অনেক সোলজার এসেছে। আমি ক্রমাগত ট্রাকের শব্দ পাচ্ছি। খানিকক্ষণ কান পেতে থেকে আমি শুনলাম সত্যি সত্যি ট্রাকের চাকার শব্দ। একটু পরে ভেতরে অনেক লোকের চলাফেরা, ধূপধাপ শব্দ শুনতে পেলাম, কিন্তু আগের মতো হট্টগোল নেই। সবাই যেন বেশ সংযত আচরণ করছে। আমি চাপাকে জিজ্ঞেস করলাম, চাপা, তুমি এত সব জানো কি করে? চাপা হাসলো, জানি কি করে? আমি বরিশালের মেয়ে। আমাদের দেশের মুকুন্দ দাসের নাম শুনেছ? বললাম, স্বদেশী যাত্রা তো, কয়েকটা গানও আমি জানি। চাপার মুখও উজ্জ্বল হয়ে উঠল। জানো? অশ্বিনী দত্তের নাম শুনেছ? বললাম, শুনেছি, কিন্তু ওর সম্পর্কে তেমন কিছুই জানি না। আসলে আমি তেমন শিক্ষিত ঘরের মেয়ে নই চাপা, তাই অত কিছু জানি না। চাপা একটু চুপ করে থেকে বলল, ভাষা আন্দোলন থেকে শুরু করে এই যুদ্ধ পর্যন্ত আমার বাবা 8 থেকে 9 বছর জেলে ছিলেন। এখন কোথায়? আমি প্রশ্ন করলাম। চাপা মুখ তুলে উপরের দিকে দেখালো। বাবা স্বর্গে গেছেন, যাকে বলে শহীদ হয়েছেন। বাবা, মা ও আমার ছোট ভাইকে মেরে আমাকে টেনে নিয়ে এসেছে। বড় 3 ভাই আছে, জানি না তারা মুক্তিবাহিনীতে আছে নাকি তারাও শহীদ হয়েছে। তাড়াতাড়ি ওর মুখে হাত চাপা দিয়ে বললাম, না না, ওরা আছেন, তুমি ফিরে গিয়ে ওদের পাবে। উত্তরে চাপা বলল, মিথ্যে সান্ত্বনা দিও না ফাতেমাদি, আমি হিন্দু ঘরের মেয়ে। আমাকে যখন স্পর্শ করেছে, তাও আবার পাকিস্তানি সৈন্য, আমি কিভাবে ঘরে ফিরে যাব? তাহলে তুমি কি করবে? করবো কিছু একটা, তবে মরবো না। আমি হেরে যাব না ফাতিমাদি। স্বাধীন বাংলাদেশ আমি স্বাধীনভাবেই বাঁচব। আশ্চর্য, রাত হলো, খাবার এলো, কিন্তু রাতের অতিথিরা কেউ এলো না। চাপাকে জড়িয়ে ধরলাম। চাপা, সুখবর, তোমার কথাই ঠিক, জানোয়াররা গর্তে ঢুকেছে। নিঃশব্দে রাত পার হলো। ফাতেমার মনে হলো দূরে, বহু দূরে সে জয় বাংলা ধ্বনি শুনতে পাচ্ছে। যুদ্ধের কামানের, বন্দুকের আওয়াজ আসছে। সেও কি চাপার মতো মানসিক ব্যতিগ্রস্ত হয়ে গেল? চাপাও শুনেছে ওই শব্দ। সামনে একজন অফিসার এসে বলল, তোমাদের ছুটি দিয়ে দিলাম, তোমরা চলে যেতে পারো। চাপা রুখে দাঁড়ালো। আপনারা ছুটি দিলেই তো ছুটি নিতে পারি না স্যার। আমরা কোথায়, বাড়িঘর থেকে কত দূরে, কিছুই জানি না। তাছাড়া বিপদের দিনে আপনারা আমাদের জায়গা দিয়েছেন, এখনও কি একই সঙ্গে থাকবো? ভাগ্যে যা আছে সবার একই রকম হবে। ওর স্বাচ্ছন্দ্য বচনভঙ্গি আর ইংরেজি ও উর্দু ভাষার কথা শুনে অবাক হয়ে গেলাম। দুজন অফিসার কি যেন কানে কানে ফিসফিস করে বলল। শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, তোমরা থাকো। 3-4 জন যাবার জন্য খুব চেঁচামেচি শুরু করলো। চাপা তাদের বলল, বোনেরা ধৈর্য ধরুন, এখন আপনারা বাইরে বেরোলে শত্রুর গুপ্তচর মনে করে আপনাদের গুলি করে মারবে মুক্তিবাহিনীরা। তাছাড়া আপনাদের দেখলে ওরা এদেরও খোঁজ পাবে। এখানে যুদ্ধ হবে, তার চেয়ে এরা আত্মসমর্পণ করবে, আমরা ওদের সাহায্য চাইব, ওরা আমাদের বাড়িঘরে পৌঁছে দেবে। যশোর থেকে গাড়ি এলো, মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীরা। এরা হাত তুলে গাড়িতে গিয়ে উঠল। ভারতীয় বাহিনীর একজন অফিসার আমাদের আলাদা একখানা ট্রাকে করে নিয়ে গেল। চাপা আর আমি জড়াজড়ি করে বসলাম। চাপা, তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব, যাবি? আমরা কিন্তু মুসলমান। চাপা বলল, আমার কোনো জাত নেই ফাতেমাদি, আমি তো মৃত, এই আমি চাপার লাশ।
যে আমাকে জায়গা দেবে আমি তারই কাছে যাব। আমাদের সোজা খুলনায় নিয়ে এলাম। তারপর সব নাম ঠিকানা নিয়ে বলল টাকা পয়সা দিলে যেতে পারবো কিনা। বললাম পারবো, আর চাপাও আমাদের সঙ্গে যাবে। 100 টাকার একখানা নোট হাতে করে রিক্সা চেপে সোজা এসে উঠলাম সোনাডাঙ্গায় আমাদের বাড়িতে। বাবা আছেন, আমাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। বললাম, বাবা, ওনাকে বাঁচাতে পারিনি, তার বদলে তোমার জন্য আরেক মেয়ে এনেছি। চাপা বাবার পায়ে হাত দিতেই বাবা ওকে বুকিয়ে জড়িয়ে ধরলেন। আমরা দুজনে গোসল করে কাপড় বদলে মুড়ি আর গুড় নিয়ে বসলাম। বাবা বললেন, মাকে আনতে গেছে সোনা, তারা এসে পড়ল বলে। সোনা কাল ফিরেছে, অনেক রাত। বাবা, মনা কেমন আছে? ভালো, কিন্তু সেও তো ছিল না। সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ছিল। ও ফিরেছে 4 থেকে 5 দিন আগে। শরীর এক একজনের যা হয়েছে দেখলে চিনতে পারবি না মা। তোমার শরীর এমন করে ভেঙে গেছে কেন বাবা? তোর কথা ভেবে আমি আর তোর মা 1 মিনিটও সুস্থির থাকতে পারিনি। নাসের আলী এখানে নানা কথা রটিয়েছে। আমরা অবশ্য দিনের বেলা আর এ বাড়িতে আসিনি। কখনো কখনো মনা রাতের বেলা এসে ঘুরে যেত। ওর বন্ধু বান্ধবরাই বলেছে তুই নেই, তোকে নিজেরা ধরে নিয়ে গেছে, মেরে তেলেপ্পু, এইসব সব মিথ্যে কথা বাবা। ওদের হাত থেকে ছাড়া পেয়ে আমি দূরে একটা গ্রামে চলে গিয়েছিলাম, সেখানেই তো ছিলাম। দেখো ভালোই আছি। বাবা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, কিন্তু বুঝলাম আমার কোনো কথা এসে বিশ্বাস করলেন না। চাপাকে অনেক কথা জিজ্ঞেস করলেন, ওকে অভয় দিলেন সোনা মনা ফিরে এলে ওর ভাইদের খবর এনে দেবে। ও অবশ্য ভাইদের কথা কিছুই বলেনি। এর ভেতর মা এসে পড়লেন। মাকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মায়ের গায়ের রং যেন পুরে কালো হয়ে গেছে, কখানা হাড় চামড়া দিয়ে ঢাকা। আমাকে বুকে জড়িয়ে ধরে ছেলে মেয়ে দুজনের জন্য কেঁদে আকুল হলেন। সোনার খবর তারা আগেই পেয়েছিলেন। পেটের জ্বালা বড় ভয়ঙ্কর। মা উঠলেন। যাই হোক, ডাল ভাত আলু সেদ্ধ করে সবাইকে খাওয়ালেন। নিজেও বোধ হয় 10 মাস পর ভাত মুখে দিলেন। কিছুটা ভাত পাতের পাশে ঠেলে রাখলেন। মনে হলো পোনার ভাগটা সরিয়ে রাখলেন। আপা, এই সর্বনাশ যার পরিবারে হয়েছে সেই শুধু এই বেদনার গভীরতা বোঝে। অন্যদের ক্ষমতা নেই এই দুঃসহ জ্বালা যন্ত্রণা উপলব্ধি করবার। আস্তে আস্তে সবই স্বাভাবিক হতে লাগলো। বাবা ক্ষেত খামারে যান, আগের মতো বাজার হাটও করেন। ভাইরাও কলেজে যায়, কিন্তু আমার কথা কেউ কিছু বলে না। একদিন বাবাকে বললাম, বাবা আমি কলেজে যাব না। বাবা মাথা নিচু করে রইলেন। বললাম, কি হলো, কথা বলছো না যে? আমাকে আর পড়াবে না? বাবা চাপাকে দেখিয়ে বললেন, তুই কলেজে গেলে ওই মেয়েটির কী উপায় হবে? কেন, ওকেও স্কুলে ভর্তি করিয়ে দাও। বাবা বললেন, সেখানে তো ওর পরিচয়, ওর বাবার নাম সবই লাগবে, দেখি কি করি। পরদিন সকালে বাবা গেলেন মতিন উকিলের বাড়ি। তাকে সব খুলে বললেন, চাপার কথা এবং পরামর্শ চাইলেন। সতীশবাবু রাজনীতি করেন, সকলে তাকে মান্যগণ্যও করে। চাপার বাবার পরিচয় পেয়ে তিনি অবাক হয়ে গেলেন। বলেন, আমাকে দিন 7 সময় দিন, আমি ওর একটা উপযুক্ত ব্যবস্থা করে দিব। শেষ পর্যন্ত চাপার ব্যবস্থা হলো। ঢাকায় নার্সিংয়ে চাপা ভর্তি হলো। এখন সামান্য টাকা পাবে, অবশ্য তাতে ওর হয়ে যাবে। তারপর ট্রেনিং শেষ হলে ভালো মাইনে পাবে। চোখের জলে বুক ভিজিয়ে চাপা চলে গেল। তবে আজও চাপা ছুটি হলে আমাদের বাড়িতে আসে। ও বিয়ে করেছে একজন মুসলিম ডাক্তারকে। ওর 2টি মেয়ে, চাকুরি ছাড়েনি, মোটামুটি নিজেকে মানিয়ে নিয়েছে। কিন্তু আপা, পরে আশ্রিত আশ্রয় পেল, কিন্তু আমার কোনো গতি হলো না। কলেজে আর গেলাম না। প্রাইভেট পরীক্ষা দিয়ে বিএ পাশ করলাম। তারপর কত জায়গায় গেলাম চাকুরির আশায়, কিন্তু না। বীরাঙ্গনাকে জায়গা দিয়ে কেউ ঝঞ্ঝাট ভোগ করতে রাজি না। স্কুলে চাকরি হবে না। মেয়েদের সামনে একজন চরিত্রহীন নষ্টা মেয়েকে আদর্শ রাখা যায় না। আমি পাগল হবার মতো অবস্থায় এলাম আপা। শেষ পর্যন্ত বাবা ঠিক করলেন আমার বিয়ে দেবেন। শুরু হলো পাত্র খোঁজা। অবশ্য যেখানেই বাবা কথা বলেছেন সবই খুলে বলেছেন। শেষ পর্যন্ত এক জায়গায় বাবার সব কিছু মনমতো হলো, কিন্তু ছেলে ছিল ম্যাট্রিক পাস। মা বললেন, সে কি করে হবে? আমার মেয়ে বিএ পাস, বিয়ে দেব ম্যাট্রিক পাসের সাথে? লোকে হাসবে না? তুমি আরেকটু দেখো। ততদিন বাবারও ধৈর্যচ্যুতি হয়ে বসছে। না ছেলের স্বাস্থ্য, চেহারা ভালো, যথেষ্ট জমি জমা আছে, খাওয়া পড়ার অভাব হবে না। 3 ভাই, এটি সবচেয়ে ছোট। বড়রা কেউ লেখাপড়া করেনি, এই ছোট ছেলেই করেছিল। তারপর ব্যবসায় ঢুকে যায়, ফলে আর পড়াশোনা করা হয়নি। শুভ দিন শুভক্ষণে বিয়ে হয়ে গেল। ফাতেমা সত্যি সুখী হলো। তাহের বেশ উঁচু মনের ছেলে।
ফাতেমা নিজের কথা বলতেই তাহের তাকে বুকে জড়িয়ে ধরল। ওসব বলো না ফাতেমা, আমরা তোমাদের রক্ষা করতে পারিনি, আমরা আমাদের কর্তব্য করিনি, আর সেজন্য শাস্তি দেব তোমাদের তা হয় না। তুমি আমাদের ঘরের লক্ষ্মী, আমরা তোমাকে মাথায় করে রাখবো। মিথ্যে কথা বলেনি তাহের, সে আমাকে মাথায় করে রেখেছিল। মুক্তিযুদ্ধের ওপর বই বেরোলেই ফাতেমাকে কিনে এনে দিত। তাহের বুঝেছিল একখানা শাড়ি চেয়ে ফাতেমার কাছে একখানা বই অনেক বড়। ফাতেমার শ্বশুরও বেশ বর্ধিষ্ণু গৃহস্থ। একদিন এসে খবর দিলেন ফাতেমাকে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াবার জন্য পাড়ার লোকেরা তাকে ধরেছে। ফাতেমা যদি আপত্তি না থাকে তাহলে তিনি ওদের বলবেন। ফাতেমার ইচ্ছা পূর্ণ হলো, তার স্কুলে চাকুরিও হয়ে গেল। শ্বশুর মাইনে নিতে না করে দিলেন। সকাল সকাল ভাত খেয়ে স্কুলে চলে যায়, ফিরে আসে বিকেলে 2টোর সময়। শাশুড়ি সন্তুষ্ট না, ফাতেমা সেটা বুঝতে পারে। নানা রকমভাবে তাকে খুশি করতে চেষ্টা করে, কিন্তু তিনি গাল ফুলিয়ে থাকেন, ছেলের কাছে নানার কথা বলেন। তাহের একদিন বলল, ফাতিমা আম্মা যখন চান না তখন তুমি কাজটা না হয় ছেড়েই দাও। একসময় ফাতিমা অন্তঃসত্ত্বা হলো। শাশুড়ি আরও খেপে গেলেন। 5-6 মাসের গর্ভাবস্থায় তাকে চাকরি চাটতে হলো। শাশুড়ি তার দৈহিক অবস্থা নিয়ে নানা কটু কথা বলতে আরম্ভ করলেন। তাহেরের ব্যবসারও বেশ উন্নতি হচ্ছে, সে নিত্য নতুন জিনিস এনে ঘর সাজিয়ে তুলছে। ফাতেমা বাপের বাড়িতে খুব কম যায়, নেহায়েত বাবা নিতে এলে তাকে ফেরায়, না হলে আর সে যায় না। দায়মুক্ত হবার জন্য যে তার বাবা একটা অশিক্ষিত পাত্রীর হাতে তাকে সমর্পণ করেছেন, এটা ফাতেমা ভুলতে পারে না। মনা ভালো চাকুরি করে, এখন ক্যাপ্টেন, বিএ পাস মেয়ে বিয়ে করেছে। যদিও ওরা সবে ওকে ও তাহেরকে খুবই মান মর্যাদা দেয়, তবু ফাতেমার কোথায় যেন একটা অসম স্তরের কাঁটা ফুটে থাকে। সে তেমন করে সহজ হতে পারে না। বাবা মা ভাবেন নিজের অনেক বড় সংসার ফেলে সে কেমন করে থাকবে। অন্য জায়েরা নিজের বাড়িতে থাকে, বুড়ো শ্বশুর শাশুড়িকে তারই দেখতে হয়। একটা সুন্দর ফুটফুটে মেয়ে হলো ফাতেমার, নাম রাখলো চাপা। খবর পেয়ে চাপা এলো দেখতে, কত কিছু এনেছে ফাতেমার মেয়ের জন্য। ওর স্বামী ডক্টর করিম আসতে পারেননি, ছুটি পাননি। চাপার একটা ছেলে 2 বছর বয়স, শাশুড়ির কাছে রেখে এসেছে। ফাতেমা খুব রাগ করলো এমনভাবে বাচ্চাকে ও দুলাভাইকে রেখে আসার জন্য। মুখের আদর কিন্তু অনেকটা চাপার মতোই। ও পেটে থাকতে ফাতেমা দিনরাত চাপাকেই ভেবেছে। এ নিয়ে 2 বন্ধুর কত গল্প, কত হাসাহাসি। তাহের যত্ন ত্রুটি করেনি, দামি একটি শাড়িও এনে দিয়েছে ফাতেমার হাতে চাপাকে দেবার জন্য। চাপা খুব খুশি হয়ে বলল, ভাই আমার পিতৃছলে কেউ নেই, আপনি হইলেন আমার ভাই। না, চাপার ভাইরা কোনো যোগাযোগ রাখতে রাজি হয়নি, তাই শেষ পর্যন্ত চাপা দেশের ছেলে ডক্টর করিমকে বিয়ে করেছে। ভালোই করেছে, নইলে কোথায় ভেসে যেত তার কি ঠিক ছিল? আজ যদি ফাতেমার বাবা মা না থাকতেন তাহলে সোনা মনা কি তার জন্য এতটা করত? কখনোই না। বাপ মায়ের কাছ থেকে যা পাওয়া যায়, ভাইদের পক্ষ থেকে কি তা আশা করা যায়? না, আশা করা উচিত নয়। চলে গেল চাপা। ফাতেমার দিন আর কাটে না। চাপা তো তার শাশুড়ির কাছেই থাকে সর্বক্ষণ, শুধু কাঁদলে ওর কাছে নিয়ে আসেন খিদে মেটাবার জন্য। ফাতেমা বিরক্ত হয়, আবার ভাবে ও বৃদ্ধ মহিলা কি নিয়ে থাকবেন, পেয়েছেন একটা খেলনা, সারাদিন তাই নিয়ে খেলেন। ওকে তেল মাখান, কাজল পরান, কানকে ঘুম পাড়ান। উনি একটা পরিপূর্ণ জীবন পেয়েছেন। এবার ফাতেমা তাহেরকে ধরে বসলো শ্বশুরকে বলে তার আগের চাকুরিটা পাইয়ে দেবার জন্য। তাহের এ কথায় রাজি হলো না, বলল, তুমি এখন ঘরের গিন্নি, সংসার তোমার মাথায়। মা তো অষ্টপ্রহর চাপাকে নিয়ে আছেন, তুমি কেন নিজেকে সুখী ভাবতে পারো না ফাতিমা? আমি তো তোমাকে পেয়ে বেহেশতে বাস করছি। ফাতিমা বলে, তাহের তুমি দেখলে না চাপাকে? ইচ্ছে হলো, হুট করে দেখতে এলো। আমি যেতে পারবো ওভাবে ওর ছেলেকে দেখতে? কেন পারবে না? আমি তোমাকে নিয়ে যাব। তুমি আমাকে নিয়ে যাবে জানি, কিন্তু আমি নিজের থেকে নিজের ইচ্ছায় কিছু করতে পারবো না। কেন জানো, চাপা নিজে উপার্জন করে, স্বাবলম্বী, তাই ইচ্ছে মতো চলাফেরাই শুধু নয়, কাজকর্মও করতে পারে। দেখো, আমি যদি কাল মাকে দেখতে যেতে চাই তাহলে তোমার মায়ের অনুমতি নিতে হবে। কেন? কে বলেছে অনুমতি নিতে হবে ফাতেমা? এসব কি তোমার মাথায় ঢুকেছে? মা কি কখনো কোনোদিন তোমাকে ও বাড়ি যেতে বারণ করেছে? ফাতেমা মুখ নিচু করে বসে থাকে। আজকাল তাহেরেরও সবসময় ফাতেমার এই অকারণ আপত্তি আর জেদ ভালো লাগে না, অথচ মা তাকে খুবই ভালোবাসেন, বউ অন্তপ্রাণ। ফাতেমাও মাকে নিজের মায়ের চেয়ে কম ভালোবাসে না। তাহলে কেন এই জটিলতা? ফাতেমা আজকাল প্রায়ই বলে ওর মাথায় একটা যন্ত্রণা হয়, কোকিয়ে কোকিয়ে কেঁদে কেঁদে সে কষ্ট পায়।
মা বারবার বলেছেন তাহের বউকে ভালো ডাক্তার দেখানো হলো, মাথার এক্সরে হলো, কিন্তু রোগের প্রকৃতি ইতিহাস ফাতেমা কাউকে বলতে পারল না। শুধু বলল পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে। ডাক্তার খুব দুশ্চিন্তাগ্রস্ত হলেন, বললেন ঢাকায় নিয়ে গিয়ে একজন বড় ডাক্তার দেখিয়ে আনেন। ইতোমধ্যে বঙ্গবন্ধু নিহত হয়েছেন। ফাতেমার বড় বড় চোখ থেকে মুক্তদানার মতো চোখের জল ঝরে পড়ে। মনে হয় ওর সব সৌভাগ্য বুঝি ধুয়ে গেল। ফাতেমা আবার সন্তান সম্ভবা। চাপার বয়স মাত্র 2 বছর। শ্বশুর শাশুড়ির খুশির সীমা নেই। বউকে কত যা যত্ন করেন। ফাতেমা চাকুরি করবার পাগলামিও কিছুটা কমেছে, সম্ভবত পরিস্থিতি উপলব্ধি করে। এর ভেতর একটা দুঃসংবাদ পেল ফাতেমা চাপার চিঠিতে। ফাতেমা দি, আমি এখন স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক। করিম আমাকে তালাক দিয়েছে। অবশ্য বাবলুকে আমি রেখে দিয়েছি, ওর বয়স এখন 5। আমার শাশুড়ি আমার জন্য খুব কান্নাকাটি করেছেন। মনে হয় বাবলুকে ছেড়ে উনি বাঁচবেন না। আমি মাঝে মাঝে বাবলুকে ওর কাছে দিয়ে আসি, কিন্তু এভাবে তো আর বেশি দিন চলবে না। করিম এখানকার এক লেডি ডাক্তারকে বিয়ে করবে ঠিক করেছে। মহিলার রুচি দেখে আমি অবাক হলাম। আমি কিছুদিন আগে ঢাকায় 5 কাঠা জমি কিনেছিলাম। করিম হঠাৎ ওর নামে লিখে দেবার জন্য খুব পেরাপেরি শুরু করে। ও ওখানে চেম্বার করবে, কিন্তু জমি আমার নামে থাকলে ক্ষতি কি? রোজ রোজ এক কথা নিয়ে ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। আমি ব্যবস্থা করবার জন্য উকিলের কাছে গেলাম। উনি জমির কাগজপত্র সাবধানে রাখতে বললেন এবং পরিষ্কার বললেন, আপনার স্বামীর কোনো কুমতলব আছে, আপনি সাবধানে থাকবেন। শেষে সত্যি একদিন বলে বসলো জমি ওকে লিখে না দিলে ও আমাকে তালাক দেবে, এবং দিলও তাই। আমি প্রতিবাদ করিনি, কারণ সে একটা হৃদয়হীন লম্পট, আমি আগে বুঝেছিলাম। তাই নিঃশব্দে সরে এসেছি। আমার জন্য কষ্ট পেও না ফাতেমা দি, এত দুঃখ পার হয়ে যখন এসেছি তখন নিশ্চয়ই বাবলুকে বড় করতে পারবো। তাহের ভাইকে বলল সময় ও সুযোগ পেলে তোমাদের কাছে বেরিয়ে আসব। চিঠি পড়ে তাহের অবাক হয়ে বলল, আমরা অশিক্ষিত মূর্খ, ভাই সাহেব শিক্ষিত, একজন ডাক্তার এমন কাজ করলেন কি করে? তাহের বলল, চিঠির উত্তর আমি দেব, তুমি আর এই নিয়ে মাথা ঘামিও না। ফাতেমা এখন আর তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করে না, সব সময় প্রায় চুপচাপ থাকে, না হয় বইপত্র পড়ে। তাহের লক্ষ্য করে তার বিদ্যায় যতটুকু কুলায় সে বই পছন্দ করে কিনে নিয়ে আসে। তাহেরের বাবা মা দুজনেরই বয়স হয়েছে। ফাতেমা চেষ্টা করে ওদের সেবা যত্ন করতে, কিন্তু ওর অসুস্থতার জন্য শাশুড়ি ওকে কিছু করতে দেয় না। একটা কাজের বুয়া রেখেছেন, এখন ও নিজেই সব দেখাশোনা করেন। ছেলে হয় ফাতেমার, একেবারে তাহেরের মুখ। সবাই খুব খুশি, ফাতেমাও খুশি, কিন্তু মাসখানেকের ভেতর আবার সেই মাথার যন্ত্রণাটা বাড়ল। সারা রাত বসে থাকে, ঘুমায় না। তাহেরকে বলে, চুপ, শোনো, ওই যে বুটের শব্দ, ট্রাকের শব্দ পাচ্ছ না? ও বাবা, আমার মাথা ছিঁড়ে গেল, আমায় ছেড়ে দাও। তাহের বুঝতে পারে কি অমানসিক অত্যাচারের ভেতর দিয়ে ওর দিন কাটছে। এক সময় ওকে বুকে নিয়ে তাহের কাঁদে, ভাবে কি করবে ওকে নিয়ে। একদিন বাড়ির কাজে ছেলেটা হাঁপাতে হাঁপাতে দোকানে এসে হাজির। ভাবি বাড়িতে নেই, কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে। দাদি আম্মা কাঁদছে। তাহের ছুটে বেরিয়ে এলো, ওর বাপের বাড়িতেই আগে গেল। ওরা বলল কয়েকদিন আগে একবার এসেছিল, কিন্তু আজ তো আসেনি। তাহেরের মাথায় বজ্রপাত হলো, আল্লাহ, তুমি আমার জীবনে কি অঘটন ঘটালে। ফাতেমার মতো একটা সহজ সরল নিষ্পাপ মেয়ের ভাগ্যে এমনই বিড়ম্বনায় ভরে যাবে। তাহের আর দেরি না করে বিহারি কলোনির দিকে ছুটল তার হুন্ডা নিয়ে। রাস্তায় মনার এক বন্ধু হাত উঁচু করে তাকে থামিয়ে বলল, বুবু বিহারি কলোনির দিকে গেছে। আমি অনেক সাধলাম। তাহের ছুটে গিয়ে দেখলো খুব ধীরে ধীরে হেঁটে চলছে ফাতেমা, আর নিজের মনে বিড়বিড় করছে। তাহের ওর সামনে গিয়ে গাড়ি থামিয়ে আস্তে ওর কাঁধে হাত দিতে ও চমকে উঠল। তারপর তাহেরকে জড়িয়ে ধরে হাত জড়ো করে কেঁদে উঠল, তুমি এসেছো? এই যে এইখানে আমার ছোট ভাই পোনাকে নাসির আলী আছড়ে মেরেছিল। জানি, আমি সব জানি, ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল তাহের। ফাতেমা, বাড়ি চলো, বাচ্চারা কাঁদছে। অতি সহজে সে তাহেরের হোন্ডার পেছনে উঠে বসলো এবং স্বাভাবিকভাবে বাড়িতে এলো, যেন কিছুই হয়নি। শাশুড়িকে দেখে ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে বলল, আম্মা গো, আমার বড় কষ্ট গো আম্মা। জানি রে মা, আমি সব জানি, আমার বুকে আয়, তোর মন শান্ত হবে। তাহের, ওর আব্বা, কারো চোখেই আর শুকনো ছিল না। বাচ্চা দুটো কাঁদতে শুরু করেছে। এবার তাহের মরিয়া হলো ওর চিকিৎসার জন্য। চাপা লিখেছে ও ফাতেমাকে নিয়ে কলকাতা যাবে। ডাক্তারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাহের যেন ফাতেমার পাসপোর্ট নিয়ে ঢাকায় আসে। সম্ভব হলে যেন 1020 মতো টাকা জোগাড় করে, আর সম্ভব না হলে যেভাবেই হোক চাপা টাকার জোগাড় করবে। তাহের অবস্থা বেশ ভালো।
জমির আয় ছাড়া এখন ও ধান চালের ব্যবসাও করে। নির্দিষ্ট সময় তাহের ফাতেমাকে নিয়ে ঢাকায় গেল, তবে যাবার সময় চাপা আর খোকনের জন্য বেশ মন খারাপ করলো। শাশুড়িকে বারবার সাবধানে থাকতে বলল। শ্বশুরের পা ধরে সালাম করে ওর বুকে মুখ রেখে কেঁদে বলল, আব্বা আমার জন্য দোয়া করবেন যেন ভালো হয়ে ফিরে এসে আপনার ও আম্মার সেবা করতে পারি। শ্বশুর তো শিশুর মতো হাওমাও করে কাঁদলেন। তাহিরের হাতে হাত ধরে বললেন, বাপ আমার মায়ের অযত্ন করিস না, চাপা সব ব্যবস্থা করে রেখেছে, ভিসা নিতে একদিন সময় লাগলো। যে ডাক্তারের কাছে চাপা ফাতেমাকে নিয়ে গেল তিনি চাপার বাবার খুব অনুগত রাজনৈতিক কর্মী ছিলেন, সুতরাং ফাতেমার যত্নের অভাব হলো না। সব দেখে শুনে তিনি বললেন, ওর মাথায় একটা অপারেশন করতে হবে, আশা করি ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যে কথা তাহের জানে না সেই কথাই চাপা ডাক্তারকে বলল। সে নির্মম কাহিনী বর্ণনা করতে গিয়ে সে নিজেও কেঁদে উঠল। ডাক্তার নিচু হয়ে চাপাকে প্রণাম করল। দিদি আপনার প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন। আশ্চর্য, এত ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন করলো বাঙালিরা, আর মা বোনের দেয়া ত্যাগের মূল্য দিতে পারল না। দুর্ভাগ্য সে দেশের। ঠিকমতো অপারেশন হলো, সব 10 দিন থাকতে হলো ডাক্তারের ক্লিনিকে। ওষুধপত্রের দাম ছাড়া ডাক্তার একটা পয়সাও নিলেন না। তাহের বোকা বনে গেল। তাহের চাপাকে বলল, দিদি আপনি একটা ব্যবস্থা করুন। চাপা 5,000 টাকা ডাক্তার চৌধুরীকে দিয়ে বলল, টাকা জমা রাখেন ডাক্তার সাহেব, আমাদের মতো কোনো হতভাগিনীর যদি প্রয়োজন পড়ে তাহলে খরচ করবেন। আর ডাক্তারের বউকে একটা দামি শাড়ি, ফল, মিষ্টি নিয়ে দুজনে বাড়িতে দেখা করতে গেল। যে সম্মান তারা সেদিন করেছিল ফাতেমা তা কখনো ভুলবে না। ঢাকা ফিরে এলো। তাহের কলকাতা থেকে আব্বাকে ফোনে 2 দিন পর পরই খবর জানিয়েছেন। ঢাকা ফিরে ফোন করে জানালো ফাতেমা খুব ক্লান্ত, চাপার ওখানে 2 দিন থেকে ফিরে আসবে। আল্লাহর রহমতে ওরা সবাই খুব ভালো আছে। আসলে তাহেরের বড় ইচ্ছা চাপা আর ফাতেমাকে নিয়ে ঢাকায় একটু ঘোরাফেরা করে। ফাতেমা কলকাতা থেকে চাপার জন্য শাড়ি, বাবলুর জন্য জামা কাপড়, খেলনা, নিজের ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি সবার জন্য প্রাণ ভরে জিনিসপত্র এনেছে। ঢাকায় খুব ঘুরে বেড়ালো। সাভার শহীদ স্মৃতিসৌধ দেখতে গিয়ে তাহিরকে বলল, ফাতেমা শহীদ হলে এখানেই তো থাক। তাহির সহজ হেসে বলল, আমাকে পেতে কোথায়? ফাতেমা কৃতজ্ঞতায় চোখ নামিয়ে নেয়। মিরপুর গেল, রায়ের বাজার গেল, শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে চাপাকে নিয়ে 32 নম্বরে গেল বঙ্গবন্ধুর বাড়ি দেখতে। আশ্চর্য, চোখের সামনে দেখতে পাচ্ছে বঙ্গবন্ধু ওপরে ওই বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছেন ওর মাথার দিকে, হাসছেন, বললেন, আমি তোদের বীরাঙ্গনা বলে ডেকেছি, তোরা কি ব্যর্থ হতে পারিস? কখনোই না। আমার আশীর্বাদ রইল তোদের উপর। সেন্ট্রি ঢুকতে দিতে চায় না। ভেতর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলেন, সব শুনে ওদের নিয়ে ভেতরে গেলেন। সামনে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি। ওখানে সালাম করে ফাতেমা তাড়াতাড়ি বেরিয়ে এলো। পথে পা দিয়ে আফসোস করলো, খেয়াল নেই কিছু ফুল থাকলে ভালো হতো। অবশ্য আগে তো বুঝতে পারিনি যে ভেতরে যাবার সৌভাগ্য আমার হবে। আনন্দ উল্লাসের ভেতর দিয়ে ফিরে এলো ওরা। চাপাকে শুধু ফাতেমা বলল, তুই আমাকে জীবন দিলি, আমি তো তোকে কিছুই দিতে পারলাম না। চাপা ওকে জড়িয়ে ধরে বলল, ফাতেমা দি, তুমি তো নিজেকেই আমায় দিয়ে দিয়েছ, আমি আর কি চাইবো বলো? তবে যখন মন চাইবে তোমার শান্তি সংসারে গিয়ে কয়েকটা দিন থেকে আসবো। একেবারে প্রথম জীবনে উচ্ছলতা নিয়ে ফিরে এলো ফাতিমা। শ্বশুর শাশুড়ি আনন্দে আত্মহারা। ফাতেমা মেয়েকে বুকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরে দিল, কারণ ও মনে করতে পারে না চাপাকে কখনো কোলে নিয়েছে কিনা। গাল ফুলিয়ে খোকন দাঁড়িয়ে আছে দাদির হাত ধরে। কোলে নিতে গেলে ছোট দুটো হাত দিয়ে ঠেলে দিল। সবাই হেসে উঠল। খোকন লজ্জায় দাদির শাড়িতে মুখ লুকালো। অনেকদিন আগের কথা, 23 বছর পার হয়ে গেছে। 1973 সালে আমি একটু খুলনা গেছি। দৌলতপুর কলেজে আমার কয়েকজন ছাত্র ছিল। ইচ্ছা ওদের একটু খোঁজ খবর নেয়া, কে কেমন আছে, দেশের খবর নেয়া ইত্যাদি। দেখলাম এক মহিলা কলেজে ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলাম, কি চাও তুমি? রক্ত চোখ মেলে বলল, কলেজে পড়বো। বুঝলাম মেয়েটি স্বাভাবিক নয়। বললাম, তোমার নাম কি? নাম ফতি পাগলি। হয়েছে, এবার যান। একজন ছাত্রকে জিজ্ঞেস করে বলল, উনি একজন বীরাঙ্গনা, উনি অসুস্থ, প্রায় আসেন, ঘুরে ঘুরে চলে যান বাড়ি কাছে সোনাডাঙ্গা। আমার সঙ্গে গাড়ি ছিল, অনেক বুঝে ওকে নিয়ে গেলাম ওদের বাড়িতে। ওই পথ দেখিয়ে নিয়ে গেল। ওর বাবা মা ও 2 ভাইয়ের সঙ্গে দেখা হলো, কাহিনী শুনলাম। বললাম, ঢাকা পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেন, আমরা চিকিৎসা করাবো। ওরা শুনলেন কিন্তু তাৎক্ষণিক কোনো জবাব দিলেন না। তারপর চাপা এসেছে, যোগাযোগ করেছে, ওর বিয়েতেও গিয়েছিলাম। এই হচ্ছে আমার বিবি ফাতেমার সঙ্গে যোগাযোগের সূত্র। আমি যে কজন বীরাঙ্গনার সাক্ষাৎ পেয়েছি তাদের মধ্যে সর্বাধিক নির্যাতিত এই ফাতেমা।
হয়তো তার নামে রক্ষা কবচ তাকে বাঁচিয়ে রেখেছে। আজ তাহির একজন প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী, ফাতেমার মেয়ে চাপা আইএসসি পড়ে। সে তার খালাম্মা অর্থাৎ চাপার মতো ডাক্তার হবে। খোকন হতে চায় সাংবাদিক। ফাতেমা অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে। সে আজ সত্যি মহিয়সী গরিয়সী ফাতেমা, তার বঙ্গবন্ধুর মানুষকাম্য বাংলার বীরাঙ্গনা।